আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নেই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টার্ন চিকিৎসকদের সড়ক অবরোধ। দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুমকি। গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানার আগুনে একজনের মৃত্যু। 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বঙ্গোপসাগরের পরিবেশগত দিক খেয়াল রাখার তাগিদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ন্যায় বিচারের স্বার্থে সত্য উদ্ঘাটন ও সুবিচার নিশ্চিত করতে শুধু দুদক নয়, বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রোকসানা আমিনের রিপোর্ট। 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত 17 ডিসেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এবার যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক বিটের গণমাধ্যম কর্মীদের সাথে নতুন কমিশনের মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। দুদক সংস্কার কমিশন প্রধানের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো দুদকের কোনো চেয়ারম্যান প্রকাশ্যে নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন। দুর্নীতি দমন সংস্কার কমিশন যে সেই কমিশনের হাতে আমি হস্তান্তর করেছি। 1500 স্কোয়ার ফিটের আবার একটা অ্যাপার্টমেন্ট আছে। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় 4.5 লাখ টাকার মতো আছে। মতবিনিময় সভায় দুর্নীতির বিরুদ্ধে সরব থাকার প্রত্যয় জানান দুদকের 2 কমিশনার। দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, দুর্নীতি টানলে সেও আসবে। পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। আমরা যেটা করব তা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মন্তব্য করে প্রতিকারে জনগণ সহ গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে নতুন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। পঞ্চগড়ের সমাবেশে তিনি বলেন, ভোটের অধিকার নিশ্চিত করতে পারলে নির্বাচিত সরকার সুন্দরভাবে দেশ চালাতে পারবে। প্রতিবেশী দেশে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে অভিযোগ করে অন্যায়ভাবে বাংলাদেশের ওপর যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রাহুল রায়ের রিপোর্ট। সবার আগে বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে সমাবেশের প্রতিপাদ্য ছিল সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ। সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ তৈরির কথা বলেন। দেশে যেন কোনো বিভেদ তৈরি না হয়
সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। আজকে এই যারা পালিয়ে গেছে ওই পারে, পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, বিডিআর বাহিনীদেরকে যে আসুন, আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই, আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি, এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন বিএনপি মহাসচিব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, আবার ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করলেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। সরকারের সাথে আলোচনার পর শাহবাগে এসে সমন্বয়ক সার্জিস আলম বলেন, বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে দাবি আদায় না হলে তিনিও ট্রেনি চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। এনামুল কবির রূপমের রিপোর্ট। ট্রেনি চিকিৎসকরা তাদের ভাতা 25,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করার দাবিতে 2 বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন। দাবি আদায়ে শাহবাগে সড়ক অবরোধ করেন ট্রেনি চিকিৎসকরা। তারা বলেন, ভাতা বৃদ্ধি কোনো দাবি নয়, এটা তাদের অধিকার। এর আগে এমন হয়েছে যে আমাদের আশ্বাস দিয়েছে, আমরা আবার রোগীদের দুর্দশার কথা চিন্তা করে আমরা হসপিটালে ব্যাক করেছি। 2 দিন পরে যারা একজন স্পেশালিস্ট ডক্টর হবেন তাদের কি আসলে 25,000 টাকায় জীবন নির্বাহ করে এটা কি চলে? এটা কি একটা, আমি তো বলতে চাই এটা একটা অপমানজনক অনারিয়াম। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই 25,000 টাকা নিয়ে আমরা ডাক্তার সমাজ কখনোই ঢাকা শহর বা এমনকি পেরিফেরিতে আমরা কখনোই চলতে পারবো না। পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে চিকিৎসকদের আলোচনা ব্যর্থ হওয়ার পর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। বলেন, ট্রেনি চিকিৎসকদের 9ম গ্রেডে বেতনের সমপরিমাণ ভাতা দেওয়ার কথা জানিয়েছে সরকার। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে 9ম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন ঘোষণাটি হবে। অবশ্যই লিখিতভাবেই আসতে হবে এবং আগামী মাস থেকে সেটি কার্যকর হতে হবে। যদি সেটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি, আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামব। সমন্বয়কের আশ্বাসে অবরোধ তুলে নিলেও ট্রেনি চিকিৎসকরা বলেছেন তাদের কর্মবিরতি চলবে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বিশেষ সভায় এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সভায় রিজওয়ানা হাসান জানান, সোমবার সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানার আগুন প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে কারখানার এক কর্মী নিহত হয়েছেন। পুড়ে গেছে প্লাস্টিক পণ্য, কেমিক্যাল সহ বিভিন্ন মালামাল। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে M&U ট্রিমস নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চলতি মাসের শেষ সপ্তাহে শীতের প্রকোপ বেড়ে পুরো জানুয়ারি মাসে দেশে 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূলীয় কয়েক জেলায় বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে। মঙ্গলবার থেকে নিম্নচাপের প্রভাব পুরোপুরি কেটে গিয়ে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কুয়াশা বাড়ারও পূর্বাভাস রয়েছে। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। দেশে এবার সময়মতো ডিসেম্বর থেকে শীতের প্রকোপ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে তীব্রতা বেশি। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এল নিনোর কারণে 2024 সাল বিশ্বের উষ্ণতম বছর পার করেছে। তবে বর্তমানে লা নিনোর প্রভাবে প্রকৃতিতে কিছুটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে লা নিনোর কারণে বিগত কয়েক বছরের তুলনায় এবছর শীতের প্রকোপ খানিক বাড়তে পারে। এটা এখন কিন্তু নিউট্রালের দিকে যাচ্ছে, সেকে নিউট্রালের পরবর্তী কিন্তু হয়তো তখন মানে একটু লা নিনার দিকে থাকবে, তারপর কিন্তু আবার এল নিনার দিকে চলে আসার সম্ভাবনা থাকবে। নিউট্রালের দিকে চলে আসলে কিন্তু ওই ধরনের মানে গরমও থাকবে না, বেশি তীব্র শীতের মধ্যে আসবে না। তবে হয়তো গত 2-3 বছর ধরে যখন শীত ছিল তার সাথে কিছুটা তাপমাত্রা কিছুটা কমের দিকে থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারিতে 2 থেকে 3 ধাপে উত্তরাঞ্চল সহ প্রায় সারা দেশে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু হয়তো দুইবার বা 3বার আমাদের মাঝারি থেকে যে তীব্র শৈত্যপ্রবাহ সেই কন্ডিশন চলে আসতে পারে। তো এই কন্ডিশনটা আসলেও আমাদের উত্তরবঙ্গতে আসার সম্ভাবনা বেশি। আর বাকি যে অঞ্চলগুলো আছে সেখানে হয়তো আমাদের যে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ কন্ডিশন চলে আসবে। ওই সময় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমে 4 থেকে 5 ডিগ্রির নিচে নামতে পারে বলেও আশঙ্কা আবহাওয়া অফিসের। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে বঙ্গোপসাগরের সাথে পারস্পরিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে সেমিনারে তিনি বঙ্গোপসাগরের পরিবেশগত দিক খেয়াল রাখার তাগিদ দেন। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ অনেক আগে থেকেই রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের খোঁজ করে যাচ্ছে। প্রাসঙ্গিকভাবেই তাই যেকোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উঠে আসে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি। রাজধানীতে বিআইএসএস আয়োজিত বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিয়েও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরেকটি কৌশলের কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের অধিকারসহ নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব অংশীজনের সহযোগিতা চাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বঙ্গোপসাগরে ইকোলজিক্যাল জোন গড়ে ব্যবসা বাণিজ্যের দ্বার আরও প্রসারিত করা যেতে পারে। বঙ্গোপসাগর অঞ্চল অর্থনীতি ও ভূকৌশলগত কারণে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু। এর পরিবেশগত দিকও এখন নজর দিতে হবে। সেমিনারে বঙ্গোপসাগরের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। যোগ দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক দশক ধরে শিক্ষক নিয়োগে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে দিয়েছে বলে মনে করেন তিনি। রাজধানীর একটি হোটেলে সেমিনারে শিক্ষা উপদেষ্টা এই কথা বলেন। তবে এসব ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যথাসম্ভব সংস্কার করে যাবে বলেও উল্লেখ করেন তিনি। লায়লা নওশিনের রিপোর্ট। স্বাধীনতার 53 বছর পরে কোন পর্যায়ে দেশের উচ্চশিক্ষা? একই সাথে বৈশ্বিক মান বিবেচনায় দেশের শিক্ষা ও মানব সম্পদের অবস্থান কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে বণিক বার্তা আয়োজিত উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক সম্মেলন। সম্মেলনে অংশ নেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক সহ বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা। উচ্চশিক্ষার মান কমে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি, লেজুর বৃত্তি, দুর্বৃত্তায়ন, শিক্ষক নিয়োগে অনিয়ম সহ বিভিন্ন কারণ তুলে ধরেন শিক্ষা উপদেষ্টা। উচ্চশিক্ষার পরিবেশ বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে। এর মধ্যে আছে শিক্ষকদের লেজুর বৃত্তির দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন, এগুলো সবই আমরা জানি। গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগেও
এখানে প্রচন্ড অনিয়ম শুরু হয়েছে। শিক্ষা খাতে বাজেট না বাড়ালে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন বক্তারা। আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে পয়সা নিয়ে বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব, সেটা হওয়া উচিত না। সমাজ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এখন আমাদের সময় এসছে সমাজকে এটা প্রতিদান হিসেবে দেওয়া। স্বল্প সময়ের মধ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিবর্তন আনা হচ্ছে তা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ব্রাজিলে বাস ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত, ভয়াবহ শোকগাথা বলে প্রেসিডেন্ট লুলা দা সিলভার মন্তব্য। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ব্রাজিলে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথমে বাসটির চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী যান ওই বাসটিতে ধাক্কা দেয়। সে সময় মাঝখানের বাসটিতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে একটি গ্রেনাইড ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসের ওপরে পড়ে। এতে বাসের ভেতরে যাত্রীরা আটকে পড়ে ও আগুনে প্রাণহানি হয়। দুর্ঘটনায় শোক জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোতে ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি। এবার রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধায় তুলা চাষের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হাইব্রিড তুলার উন্নত জাত ও কৃষি প্রণোদনায় এটি আবাদে আগ্রহী হচ্ছেন চাষিরা। প্রতি বছরই বাড়ছে তুলা চাষ। অন্য যে কোনো ফসলের চেয়ে লাভজনক হওয়ায় কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে তুলা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। সীমানা নির্ধারণ কিংবা নিয়ম নীতি উপেক্ষা করেই মৌলভীবাজারের মাধবছড়া খাল খননের অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রকল্পে অনিয়মের কারণে ধসে পড়েছে ভোলারকান্দি সড়ক। এতে চরম ভোগান্তিতে ৪ গ্রামের হাজারো মানুষ। সরকারি অর্থ অপচয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভোগান্তি লাঘবের দাবি ভুক্তভোগীদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর প্রোগ্রাম করেছে ইস্টার্ন ব্যাংক। গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ d'affaires মিশেল লি এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে 4 EBL ফ্রিল্যান্সার অ্যাম্বাসেডর আনিক মাহমুদ, তানভীর সুরুজ, জুনায়েদ আমান জুনু এবং ফারুজ আহমেদকে পরিচয় করিয়ে দেয়া হয়। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্য অর্জনের অভিজ্ঞতা বর্ণনা করেন তারা। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নাইন সহ অন্যরা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গুলশান ক্লাবের নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন MA কাদের অনু। তিনি DBL গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ CEO। এছাড়াও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান, মাহবুবুল হক সুফিয়ানি, খন্দকার আহসানুজ্জামান, নাফিসা তারান্নুম, ইঞ্জিনিয়ার জাহিদ হোসেন, মেহজাবিন ভুঁইয়া, মোহাম্মদ আরফাতুর রহমান আপেল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মেহেদি হাসান, নভেরা আয়েশা জামান ও মেহেদি মালেক সজীব।
শনিবার গুলশান ক্লাবের ৪৬তম বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্য পদে নির্বাচন হয়। ক্লাবের ১০৬৮ জন সদস্য নির্বাচনে ভোট দেন। গুলশান ক্লাবের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শিখা জামান ফল ঘোষণা করেন। আগামী ১ বছরের কমিটি ক্লাব পরিচালনার দায়িত্ব পালন করবে। ইস্পাহানের পৃষ্ঠপোষকতায় ২৪শে ডিসেম্বর থেকে আবারও শুরু হতে যাচ্ছে ৩৬তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক পরিমণ্ডলে মাইন্ড গেম হিসেবে সুপরিচিত এই খেলা উপলক্ষে রাজধানী ঢাকার অলিম্পিক ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮শে ডিসেম্বর পর্যন্ত ৫ দিনের এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে দেশের টিম ব্রিজের নতুন চ্যাম্পিয়ন দল। মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। সে সময় ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্য কর্মকর্তারা। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $৩০০ মিলিয়ন পাচারের অভিযোগ। সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করার আহ্বান জানালেন মির্জা ফখরুল। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে মন্তব্য। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টার্ন চিকিৎসকদের সড়ক অবরোধ। দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুমকি। গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানার আগুনে একজনের মৃত্যু। ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বঙ্গোপসাগরের পরিবেশগত দিক খেয়াল রাখার তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।